গ্রামের কাঁচা রাস্তা দিয়ে ছুটতে ছুটতে আসছিল মেয়েটা। এক অখ্যাত গ্রাম, এই নিপ্রীতিগড়। আজ থেকে প্রায় 150 বছর আগে এই গ্রামে এক জমিদার ছিল নিপ্রতি চৌধুরী। তার নাম অনুসারে এই গ্রামের নাম হয় নিপ্রতিগড়। তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। শোনা যায় তার আমলে এই গ্রামটি ছিল ঝকঝকে তকতকে আলোকজল। আজ তিনি নেই, গ্রামটাও আর আগের মতো জমজমাট নেই, হয়ে উঠেছে অন্ধকারচ্ছন্ন এক অজপাড়া গাঁও। জনবসতি সেভাবে নেই আর গ্রামে শুধু পড়ে আছে সেকালের গড়ে ওঠা বড় বড় দালানের ধ্বংসস্তূপ। শোনা যায় নিবৃত্তিবাবু মারা যাওয়ার পরেই গ্রামের অকাল নেমে আসে। খরা, বন্যা, দুর্ভিক্ষ জর্জরিত হয়ে মানুষ এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। যে মানুষরা নিতান্ত দরিদ্র এবং প্রাণের চেয়ে প্রিয় জন্মভিটের মায়া ত্যাগ করতে পারেনি, তারা বংশধারায় আজও বিরাজমান গ্রামে। যে মেয়েটা ছুটতে ছুটতে আসছিল সে এই গ্রামের মেয়ে নয়, সে থাকে পাশের গ্রাম পলাশপুরে। সেই গ্রামটা নিপ্রীতিগড়ের মতো এতটা শুনশান না হলো দিনের আলোটুকু নিভে এলে রাস্তায় যথেষ্ট নির্জন হয়ে পড়ে। টিউশন পড়িয়ে ফিরতে রাত হয়ে গেছিল মেয়েটার, তাই দ্রুত পা চালিয়ে ফিরছিল সে বাড়ির পথে। রাস্তাঘাট একেবারেই ভালো নয়, বিশেষত মেয়েদের জন্য। মানুষরূপী কিছু হায়না ঘুরে বেড়ায় নির্জন রাস্তায়। দুর্ভাগ্যবশত মেয়েটা তাদের খপ্পরে পড়ে। ওরাই মেয়েটাকে তুলে নিয়ে এলো নিপ্রতিগড়ে। কোনো রকমে ওদের আঁচড়ে কামড়ে ওদের হাত থেকে মুক্তি পেয়েছে ও। তারপরেও মুক্ত হয়ে ছুটছে প্রাণপণে। ওর পিছনে ধাও করে আসছে নারী মাংসলোভী 4টে পিচাস। ছুটতে ছুটতে একটা পেরো বাড়ি দেখতে পেল মেয়েটা। ভাবলো এই বাড়িতে লুকিয়ে পড়লে দুষ্কৃতীগুলো খুঁজে পাবে না তাকে। সেই ভেবে বাড়িতে ঢুকেই একটি থামের আড়ালে লুকিয়ে পড়ল সে। কিন্তু বাড়িতে একটা ব্যাপার কেমন অদ্ভুত লাগলো তার। দেখলো বাড়ির আলো জ্বলছে, অথচ বাড়িটা দেখে মনে হচ্ছে না একেবারে যে বাড়িতে কেউ থাকে। চারিদিকে ঝোপ জঙ্গল মাকড়সার জালে ভর্তি। বাড়ির দেওয়ালগুলো ফেটে গেছে, ভেঙে গেছে, সেই ফাটল দিয়ে উকি দিচ্ছে গাছের শাখা পোশাখা। কিন্তু এই মুহূর্তে এত কিছু ভাবার সময় নেই তার, তাই তাড়াতাড়ি বাড়ির উঠোন ছেড়ে ভেতরের দিকে ঢুকলো। ঢুকতে এক নুপুরের শব্দ মোহিত করলো ওকে। ভীষণ অবাক হয়েও শুনল ভেতরের এক ঘর থেকে আসছে এই আওয়াজ। মেয়েটা পায়ে পায়ে এগিয়ে যায় ভেতরের দিকে, আর ভেতরে যেতেও হতবাক। দালানের ভেতরটা কি সুন্দর ঝকঝকে পরিপাটি করে সাজানো। মাথার উপরে জ্বলছে ঝাড় লণ্ঠন, আর চারপাশে রয়েছে অনন্য আলো। বাইরে থেকে দেখে বোঝবার উপায় নাই যে ভেতরটা এত সুন্দর। মেয়েটা কিছুটা এগিয়ে গিয়ে দেখলো একটা ঘর থেকে আসছে নুপুরের আওয়াজ। ঘরে ঢুকতে গিয়ে মেয়েটা হতবাক। ঘরে নাচছে এক অপরূপ সুন্দরী মেয়ে, তার সঙ্গে কত গয়না, গলায় মণিহার, হাতে মুক্তোর বালা, পায়ে ঘুঙুর, কানে সোনার ঝুমকো, নাকে সোনার নথ, সিঁথিতে পান্না বসানো টিকলি, আর পরনে ঝলমল নাচের পোশাক। দেখেই বোঝা যাচ্ছে বড় ঘরের রমণী ইনি। তার রূপ, পোশাক, গয়নার ছটায় চোখ যেন ঝলসে যায়। আর তেমনি অপরূপ তার নৃত্যকলা। রমণী নেচে চলছে এক মনে, আর ঘুঙুরের শব্দে গোটা বাড়ি মোহিত হচ্ছে যেন। মেয়েটার চোখ সরে না, সে এক মনে দেখতে থাকে নাচ। হঠাৎ নৃত্যরত রমণীর চোখে পড়ে মেয়েটিকে। নাচ থামিয়ে হেসে বলল, ও মেয়ে, তুমি বাইরে দাঁড়িয়েছো কেন? এসো, ঘরের ভেতরে এসো। মেয়েটা লাজুক মুখে ঘরে ঢুকে। নাম কি তোমার? জিজ্ঞাসা করলো রমণী। রঙ্গনা। আপনার? প্রবাহিনী। লোকে ডাকে প্রবাহ বলে। রমণী বলে, এ বাড়িতে প্রথমবার এলে কিছু মুখে দিবে না তা কী করে হয়? দাঁড়াও, আমি শরবত নিয়ে আসছি। রমণী চলে গেল। তার ঝলমলে আঁচলটা লুটোচ্ছিল মাটিতে। হাঁটার সময় ঘুঙুরের আওয়াজে গোটা ভরে উঠছিল গোটা বাড়ি। একটু পরে শরবত নিয়ে এসে হাজির রমণী। শরবতের গন্ধে মোমো করছিল বাতাস। মেয়েটি চুমুক দিয়ে বলল, আহ, কি সুন্দর! এই শরবত আমি নিজে হাতে বানিয়েছি। অসাধারণ হয়েছে, বিশ্বাস করুন। আচ্ছা, আপনি কি এই বাড়িতে থাকেন? হ্যাঁ গো, এই তো আমার বাসস্থান। এখান থেকে কোথায় যাই বলো? এই বাড়িতে তো আর কেউ থাকে না? না গো না। হেসে রমণী বলল, তোমার আমায় পছন্দ হলো না বুঝি, তাই অন্য কাউকে খুঁজছো? তাহলে বলি, এই বাড়িতে আমি থাকি গো, আর কেউ থাকে না। কিছু মনে করবেন না, একটা কথা বলবো? বলো। আসলে বাইরে থেকে দেখে একেবারেই বোঝা যায় না যে এই বাড়িতে কোনো মানুষ বাস করে। সব কিছু কি আর বাইরে থেকে বোঝা যায় গো মেয়ে? অট্টহাসিতে ফেটে পড়ল রমণী। বলল, তাছাড়া আমি যে মানুষ, তাই বা তুমি ঠাওরালে কেন? মানে? মেয়েটা অবাক চোখে হয়ে চেয়ে রইল রমণীর কাজল কালো চোখের পানে। অমন সুন্দর চোখ দুটোতে জল দেখা দিল। কিন্তু প্রাণপণে কান্না চেপে রমণী বলল, আমার মতো মেয়ে মানুষদের তোমাদের সমাজ কি আর মানুষ বলে গণ্য করে গো মেয়ে? আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না। ধুর, মাথা মোটা গো মুখ্য মেয়ে কোথাকার।
চোখের জল মুছে রমণী বলল, আমার সাজগোজ দেখে বুঝতে পারছো না তুমি? তোমাদের সমাজের ভাষায় আমি নষ্টা মেয়ে মানুষ। যাকগে, ছাড়ো, অনেক রাত হলো। এবার তুমি ওঠো মেয়ে, বাড়ি যাও, বাড়িতে চিন্তা করবে। তুমি ভদ্র মেয়ে, কুলটা নাও। আমার মতো যে দিন শেষে কেউ অপেক্ষা করবে না, কিন্তু বাইরে যে বিপদ আছে আমার। ভয় কি গো মেয়ে, আমি তো আছি, চলো আমার সাথে। প্রভাবিনী চলল আগে আগে, তার পিছনে ভয়ার্ত মুখে চলল রঙ্গনা। বাড়ির আঙ্গিনা পেরোতে ওরা দেখতে পেল যে দুষ্কৃতীগুলো রঙ্গনার পিছু পিছু দৌড়ে আসছিল। তারা এখনও যায়নি, বাড়ির ভেতরে ঢোকার সাহস পায়নি বলে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। রঙ্গনাকে আসতে থেকে ওরা নৃশংস হাসি এসে বলল, জানতাম মামুনি, বাড়িতে তুমি রাত কাটাতে পারবে না। বাড়ি থেকে বেরোতে তো তোমাকে হবেই, আর সেজন্য অপেক্ষায় আছি আমরা তোমার জন্য। এসো মামুনি, আমাদের কাছে এসো, আমাদের যে আর তর্স হয়েছে না। মোলো যা। প্রবাহিনীর কণ্ঠ শুনে দুষ্কৃতীগুলো চোখ যায় তার দিকে। আমার মতো সুন্দরী অপরূপা উন্মুক্ত যৌবনকে ছেড়ে ওই কাঠের পুতুলের দিকে নজর পড়লো তোদের? ওর সাথে কিসের সুখ পাবি তোরা শুনি? তার চেয়ে বরং আমার সাথে আয়, আমি তোদের সব মনের ইচ্ছা পূরণ করে দিচ্ছি। দুষ্কৃতীগুলো এক দৃষ্টিতে তাকিয়েছিল প্রবাহিনীর দিকে, রঙ্গনার দিকে তাকাতেই ভুলেই গেল তালা। প্রবাহিনী ইশারায় সরে পড়তে বলল রঙ্গনাকে। রঙ্গনা আস্তে আস্তে পালিয়ে গেল সেখান থেকে। প্রবাহিনী সৌন্দর্যে মোহিত দুষ্কৃতীগুলো খেয়ালই করলো না। প্রবাহিনী বলল, মর আটকুড়োর বেটারা, এখানে দাঁড়িয়ে শুধু দেখেই সব তেষ্টা মিটে গেল বুঝি? ভেতরে চল, নাচ গান হবে, খিদেও মেটাবো। প্রবাহিনী চলতে লাগলো বাড়ির পথে, পেছন পেছন মন্ত্রমুগ্ধের মতো চলতে লাগলো দুষ্কৃতীগুলো। ওরা সকলে বাড়ির ভিতর ঢুকেই বাড়ির দরজা বন্ধ হয়ে গেল। সবটাই একটা গাছের আড়াল থেকে লক্ষ্য করলো রঙ্গনা। তারপর তাড়াতাড়ি ছুটতে লাগলো পলাশপুরের পথে। ছুটতে ছুটতে পাঁচমাথার মোড়ে পৌঁছে যেতে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলো সে। তাড়াতাড়ি ছুটে যেতে সে দেখলো গাড়ির ভেতরে বসে আছে একজন পুলিশ অফিসার, সাথে কিছু কনস্টেবল, আর বসে আছেন চিন্তিত মুখে রঙ্গনার বাবা মা। রঙ্গনা গাড়ির কাছে যেতে রঙ্গনার মা কেঁদে ফেললেন। গাড়ি থেকে নেমে তিনি বুকে টেনে নিলেন মেয়েকে। আর রঙ্গনার বাবা বললেন, তোর জন্য কত চিন্তা করছিলাম মা, কোথায় ছিলি তুই এতক্ষণ? রঙ্গনা সব ঘটনা খুলে বলল। সব শুনে এক কনস্টেবল একেবারে ভয়ে কাটা হয়ে গেল। কি বলছোটা কি তুমি রঙ্গনা? তুমি সত্যি তেনাকে দেখেছো? তুমি যে কার খপ্পরে পড়েছিল নিজেও জানো না। ভাগ্য ভালো যে বেঁচে ফিরছো। সুবীর, বাজে বকো না তো। তুমি ভালো করে জানো তিনি নির্দোষকে কিছু করেন না। অন্য এক কনস্টেবল রমেন ধমক দিল। আপনারা কি বলছেন কিছুই বুঝতে পারছি না আমি। রঙ্গনা অবাক প্রশ্ন করলো, কি বলতে চান খোলাখুলি বলুন। শোনো রঙ্গনা, সবটা খুলে বলি আমি। রমেন বলতে শুরু করলো, আমি আর সুবীর এই গায়ের ছেলে, তাই জমিদার বাড়ির ইতিহাস থেকে শুরু করে সবটা জানি। অন্য গ্রামের লোকেরা বিশেষত অবগত নয় এই ইতিহাসের ব্যাপারে। রঙ্গনা, তুমি পোড়ো বাড়ি ভেবে যে বাড়িটা আশ্রয় নিচ্ছ, ওটাই জমিদার বাড়ি। জমিদার নৃপতি চৌধুরীর বাড়ি ছিল ওটা। সে আজ 150 বছর আগের কথা। তখন গ্রামটা অন্যরকম ছিল, ঠিক যেন চাঁদের হাট। এই গ্রামে দরিদ্র পরিবারে জন্ম নেয় রাজনন্দিনী বসু। অনেকে শুনে হাসতো, বলতো, হাড় হাবাতের মেয়ে, নাম রাখা হয়েছে আবার রাজনন্দিনী, মরণ। আসলে রাজনন্দিনী এমন অপরূপা সুন্দরী ছিল যে তার বাবা নারায়ণচন্দ্র মেয়ের এমন নাম রেখেছিল জন্মের পরে। কিন্তু সে মেয়ে বড় অভাগী। তার জন্মের কয়েক বছরের মধ্যে মা মরল কলেরায়। একা মেয়েকে অসহায় বাপ কোনো রকমে বড় করলো। যে মেয়ের বয়স তখন 15, তখন নৃপতি চৌধুরীর বয়স 25-26 হবে। সদ্য জমিদার হয়েছেন নতুন। গ্রামের মেয়ে মহিলারা তার দৃষ্টি এড়িয়ে চলত, কারণ ঘরে টুকটুকে বউ, দুটো শিশুপুত্র থাকা সত্ত্বেও নারীদেহের প্রতি তার লালসা এতটুকু কমতি ছিল না। জমিদার বাড়িতে বাইজির সংখ্যা ছিল দেখার মতো। সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে রাজনন্দিনীর কথা কানে আসে তার। নারায়ণচন্দ্র শারীরিক অসুখে শয্যা নিয়েছেন, চিকিৎসা করার সামর্থ্যটুকুও ছিল না তাদের। আর সেই সুযোগটাই কাজে লাগালেন নৃপতি চৌধুরী। একদিন রাজবাড়িতে ডেকে পাঠালেন নন্দিনীকে, প্রস্তাব দিলেন তার বাইজি হওয়ার জন্য। প্রথমটা রাজনন্দিনী রাজি হয়নি, কিন্তু জমিদারবাবু তাকে বললেন সে বাইজি হিসাবে তাকে খুশি করতে পারলে তিনি সাহেব ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন। নারায়ণচন্দ্রের সবটুকু খরচ বহন করবেন তিনি। এই প্রস্তাব আর ফেরাতে পারেনি সে। বাবার চিকিৎসার খরচ হিসাবে নিজেকে বেঁচে দিল হারিমি। যদিও নারায়ণচন্দ্রকে আর বাঁচানো যায়নি সে যাত্রায়। একলা মেয়েকে পাড়াপাড়ে রেখে তিনি চলে গেলেন তার স্ত্রীর কাছে। রাজনন্দিনী গেল রাজবাড়ির বাইজি মহলে। তার নাম রাজনন্দিনী থেকে হয়ে গেল প্রবাহিনী, নৃপতির কল্যাণী। তিনি বলতেন, যার উষ্ণ ছয় শিরায় শিরায় অগ্নিপ্রবাহ হয়,
ফোয়ারাকে হার মানে সে অপরূপা নৃত্যশৈলী সেই নারীর নাম প্রবাহিনী ছাড়া আর কী বা হতে পারে। নৃপতি অবশ্য তাকে ডাকতেন প্রবাহ নামে। প্রবাহিনীর রূপ এবং নৃত্যকলায় মুগ্ধ নিভৃতি চৌধুরী কৃপায় সে হয়ে উঠল প্রধান বাইজি। অন্য বাইজির ঘরে তিনি আসুন বা নাই আসুন, প্রবাহিনীর ঘরে তিনি প্রতি রাতে আসতেন। তিনি রত্নে অলঙ্কারে মুড়িয়ে দিয়েছিলেন তিনি প্রবাহিনীকে। দিব্যি কাটছিল সকলের দিন এইভাবে। প্রবাহিনীর আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। তার পরিপূর্ণ যুবতীকে ছিঁড়ে খাওয়ার জন্য শেয়াল কুকুরের অভাব সে যুগেও ছিল না, এ যুগেও নেই। তাই বাইজির হলের অন্দরমহলে একমাত্র আশ্রয় হিসাবে অবলম্বন করে রয়ে গেল প্রবাহিনী। যত দিন কাটতে লাগলো প্রবাহিনীর রূপ যৌবন তত ফুলের মতো বিকশিত হতে লাগলো। কেটে গেল 10টা বছর। প্রবাহিনী হঠাৎ একদিন সকলের অলক্ষ্যে কেঁদে পড়ল জমিদারবাবুর পায়ের। প্রবাহ, তোমার স্থান আমার পায়ে নয়, আমার হৃদয়। এসো, আমার বুকে এসো। বাবু, আমাকে আপনার পায়েই রাখুন আজীবন। আপনার হৃদয়ে থাকার যোগ্যতা আমার নেই, শুধু আপনার সন্তানকে আপনি তার যথাযোগ্য সম্মান দিয়ে এ বাড়িতে রাখুন। আমায় আপনি স্বীকৃতি নাই বা দিলেন, কালিমালিপ্ত হয়েই আমি জীবনটা কাটিয়ে দিব আমি, কিন্তু আমার শরীরে যে বেড়ে উঠছে তার গায়ে আর কালি লাগতে দিবেন না বাবু। সে আপনার সন্তান। কি বললি, কুলটা মেয়ে মানুষ? নিভৃতি মাথায় আগুন চড়ে গেল। কিভাবে জানলি তোর অনাগত সন্তান আমার? সতী সাবিত্রীর স্ত্রী নাকি তুই আমার? নষ্টা মেয়ে মানুষ, আবার মুখে বড় বড় কথা। আমায় কুলটা মেয়ে মানুষ তো আপনিই বানিয়েছেন বাবু। শ্লেষের হাসি হেসে প্রবাহিনী বলল, গত 5 মাস যাবৎ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বিছানায়, তাই এই 5 মাস কোনো পুরুষ মানুষ আমার ঘরেও আসেনি, আর ছুঁয়েও নয়, শুধু আপনি ছাড়া। শালা বাইজি মেয়ে ছেলে, আমার দয়ায় রাজার হালে খাচ্ছিস খাচ্ছিস পড়ছিস, গায়ে দামি গয়না পরে ঘুরছিস, আবার আমার মুখের উপর কথা। তোকে ভালোই ভালো বলছি প্রভু, নিজের ভালো চাস তো মুখ বন্ধ কর, পড়ে থাক রাজবাড়ি এক কোণে। নেহাত তুই বলে এতক্ষণে গায়ে হাত তুলিনি, তোর জায়গায় অন্য কেউ হলে না, মারুন, মেরে ফেলুন আমায়, তবুও আমি আমার কথা থেকে এক চুলও সরে আসবো না। আপনি যদি স্বীকার না করেন আমি চেঁচিয়ে সবাইকে বলে দেবো সবটা। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। বলে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন নিভৃতি ভেতর থেকে। মরেই যখন যাবি, শেষবেলায় একবার তৃপ্তিটা মিটিয়েই দে আমার। বলে বাঁকা হাসি এসে নিভৃতি ঝাঁপিয়ে পড়ল প্রবাহিনীর উপর। অন্তঃসত্ত্বা প্রবাহিনী এই নারকীয় অত্যাচার সহ্য করতে পারল না। অজ্ঞান হয়ে পড়ে গেল, বিছানায় গড়িয়ে পড়ল রক্ত। জমিদারবাবু গলা টিপে শেষ করলেন প্রবাহিনীকে। এরপর থেকে জমিদারবাবু কীরকম অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। মাঝে মাঝে রাতে বীভৎস স্বপ্ন দেখে আটকে উঠতেন তিনি। দেখতেন স্বপ্নে প্রবাহিনী এসে বলছে, আমাকে কুলটা বানিয়েছ তুমি, বলিনি কিছু, কিন্তু আমার সন্তানকে কেন শেষ করলে তুমি? জেগে উঠে ভয়ের তো গলায় নিভৃতি বলতেন, ও আমায় বাঁচতে দেবে না, আমায় কিছুতেই বাঁচতে দেবে না। ওর কথা ফলে গেল কিছুদিনের মধ্যে। সেদিন ছিল অমাবস্যার রাত, শ্মশানকালীর পুজো। সেই রাতে জমিদার বাবুর ঘর থেকে কেমন গো গো শব্দ আসে। গোটা বাড়ি জুড়ে শোনা যায় এক নারীর হাসির শব্দ। বাতাস ভারী হয়ে ওঠে নুপুরের শব্দে। পরদিন দেখা যায় নিভৃতিবাবুর মৃত শরীরটা পড়ে আছে বিছানায়। চোখ দুটো যেন বেরিয়ে আসছে ভয়ে, আর গলায় মেহেদির ছাপ। এই ডিজাইনের মেহেদি শুধু একজনই পরত, সে হলো প্রবাহিনী। শোনা যায় এই ঘটনার পরে নানান ভৌতিক ঘটনা ঘটেছে রাজবাড়িতে। সন্ধ্যা নামার মুখে ভোর রাতে নাকি রাজবাড়ির ছাদে অনেকেই প্রবাহিনীকে দেখেছে এলো চুলে ঘুরতে বেড়াতে। রাত বেরোলে প্রবাহিনীর ঘর থেকে কখনো ভেসে আসতেন নুপুরের শব্দ, কখনো বা তীব্র কান্না, আর্তনাদের শব্দ, কখনো বা হাসির শব্দ। সব মিলিয়ে এমন ভয়ের সঞ্চার হয় যে রাজবাড়িতে সকলের মনে যে ওই বাড়ি ছেড়ে চলে যায় সকলে। শোনা যায় ওঝাটা কেউ লাভ হয়নি বিশেষ। তারপর থেকে ও বাড়ির আশেপাশে কেউ যায় না, সন্ধে বা রাতের দিকে তো নয়ই। ওরও বাড়িতে পরিণত হয়েছে বাড়িটা। আজও নাকি ও বাড়ি থেকে ভেসে আসে নুপুরের শব্দ, চাপা কান্নার আওয়াজ, শোনা যায় আত্মচিৎকারের নারীকণ্ঠ। রমেন একটু থেমে আবার বলতে শুরু করলো, আজ তুমি বাড়ি যাও রঙ্গনা, কাল আবার এসো রাজবাড়ি। আমাদের আসতে হবে 4টে বডি নিয়ে যাওয়ার জন্য। আবার খবরের কাগজে হেডলাইন, 4 যুবকের রহস্য মৃত্যু। সে কি, কি বলছেনটা কি আপনি? ঠিকই বলছি আমি রঙ্গনা, এই গায়ে জন্ম আমার, এই রাজবাড়ি সংক্রান্ত কত ঘটনাই ঘটতে দেখেছি আমি। তবে দুটো ঘটনার কথা চাকরি জীবনে ঘটেছে আমার, হয়তো সারা জীবন পড়ে যাবে ঘটনা দুটো ভুলতে। রঙ্গনা অবাক মুখে তাকিয়ে থাকে। প্রবাহিনীর হাতে বানানো শরবতের স্বাদ এখনও জিভে লেগে রয়েছে তার। সে বলে ওঠে, হতে পারে তিনি বেঁচে নেই, তবে আতিথেয়তার কোনো ত্রুটি করেননি তিনি। আমায় নিজে হাতে, হ্যাঁ রঙ্গনা জানি, এই গ্রামের সবাই জানে ওই শরবতের কথা। শোনা যায় নিভৃতি নাকি প্রবাহিনী বাইজির হাতে বানানো শরবত ছাড়া কোনো শরবতই মুখে তুলতেন না। তুমি আবার তেনার হাতে শরবত খেয়ে এসেছো? ওরে বাবারে,
সুবীর ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, আমার তো শুনেই বড্ড ভয় করছে। আমার ভয় করছে না, কষ্ট হচ্ছে ওর জন্য। ওর চোখ দুটো শুধু দুঃখ ছাড়া আর কিছুই দেখিনি আমি। রঙ্গনা একটু থেমে বলল, আপনি যে দুটো ঘটনা বলবেন বলেছিলেন। রমেনবাবু বলুন। হ্যাঁ রঙ্গনা, এই যে বলি। বুঝলে রঙ্গনা, সে প্রায় 7-8 বছর আগের কথা। তার 2-3 বছর আগে চাকরিতে জয়েন করছি আমি। হঠাৎ একদিন একটা মেয়ে থানায় এসে হাঁপাতে লাগলো ভীষণ। চোখে মুখে ভয় শুকিয়ে গেছে। আমরা তাড়াতাড়ি জল দিলাম তাকে। সে 1 গ্লাস জল ঢকঢক করে খেয়েই বলতে শুরু করলো, স্যার আমার নাম কাহন দাশগুপ্ত, বাড়ি হাওড়াতে। আমরা তো অবাক, জিজ্ঞাসা করলাম, তা অত দূর থেকে এই নিবৃত্তি করে হঠাৎ কী দরকারে এলে? মেয়েটা বলল, স্যার আমি কলেজে পড়ি 3rd ইয়ারে। একটা ছেলেকে ভালোবাসতাম আমি, তার নাম ঋদ্ধি। কিন্তু বাড়িতে ওকে মেনে নেয়নি কেউ, তাই ঠিক করেছিলাম পালিয়ে যাব ওর সাথে। সেই মতো পরিকল্পনা করে কলেজে বেরোনোর নাম করে রওনা দিয়েছিলাম ওর সাথে। ওর বাড়ি এই নিবৃত্তিঘর থেকে 8 ঘন্টা দূরে, এই মম্ফল চন্দ্রনগরে। তাই হাওড়া থেকে পলাশপুর যাওয়ার ট্রেন ধরেছিলাম। পলাশপুর থেকে ভেবেছিলাম বাসে যাব চন্দ্রনগর। কিন্তু সেদিন পলাশপুর পৌঁছাতে এত রাত হয়ে গেল যে বাস স্ট্যান্ডে এসে শুনলাম শেষ বাস চলে গেছে। আমি তো খুব টেনশনে পড়ে গেলাম। এত রাতে কোথায় যাব? ঋদ্ধি বলো, ভয় কি? গ্রামে কোথাও একটা থাকার জায়গা ঠিক খুঁজে নেব, চলো। আমরা দুজনে একে অপরের হাত ধরে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে কখন যে নিবৃত্তিগড়ের রাজবাড়ির সামনে এসে পড়লাম খেয়াল করিনি। জানেন সে কি হাঁটছিল পলাশপুরে চলে এলো নিবৃত্তিগড়ে? জানি না। মেয়েটি অন্য মনস্ক গলায় বলল, হয়তো নিয়তি নিয়ে এসেছিল কাল আমায় এখানে। তারপর বাড়িটা দেখে ঋদ্ধি বলল, চলো ডার্লিং, এই বাড়িটায় আজ উঠি আমরা রাতটুকুর জন্য। আমার একদম ইচ্ছে ছিল না এই পুরনো অন্ধকার ভূত্রে বাড়িতে উঠতে, কিন্তু উপায় নেই। রাতটা তো আর রাস্তায় কাটানো চলে না। অগত্যা বাড়ির ভিতরে ঢুকলাম, কিন্তু ভেতরে ঢুকতে একদম অবাক বনে গেলাম জানেন। বাইরে থেকে দেখে বাড়িটাকে যেমন পুরনো পোড়ো বাড়ির মতো মনে হয়, ভেতরটা তেমনই ঝকঝকে নতুন। তারপর বুঝলে রঙ্গনা, সেই মেয়ে আর তার প্রেমিকাকেও প্রভাইনী একই আপ্যায়ন করেছিল শরবত দিয়ে। তারপর একটা ঘর দেখিয়ে দিয়েছিল ওদের শোয়ার জন্য। তারপর মেয়েটা বলে, জানেন স্যার, আমি প্রভাইনীর সাথে কথা বলছিলাম, ঋদ্ধি চলে গেছিল ঘরে। আমি ঘরে ঢুকতেই শুনি ঋদ্ধি কার সাথে যেন ফোনে কথা বলছে। ভাইরে, একটা নয় ডাবল পেয়েছি। আমি ঘরে ঢুকতেই কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়লো। ও বলল, আসলে পুরনো বন্ধু ফোন করছিল, একটু মজা করছিলাম আর কি। দুজনকেই ক্লান্ত লাগছিল, তাই নরম রাজুকে পলঙ্কে গা এলাতে ঘুমে চোখ বুঝে এলো। হঠাৎ করে নুপুরের তীব্র শব্দ কানে এলো আমার। তাতে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি ঋদ্ধি পাশে নেই আমার। দরজাটা খোলা। চমকে উঠে ঘরের বাইরে এলাম। দেখলাম পাশের ঘর থেকে আসছে নুপুরের শব্দ। সেই ঘরে যেতেই অবাক হয়ে গেলাম ভীষণ। দেখলাম বিশাল একটা ঘর, সেখানে মাঝখানে নাচছেন প্রভাইনী। কি অপরূপ সে নাচ! আর ঘরের এক কোণে বসে মুগ্ধ হয়ে সেই নাচ দেখছে ঋদ্ধি। সত্যি সে নাচ দেখে চোখ ফেরানো যায় না। আমি সেই নাচ দেখতে লাগলাম দু চোখ ভরে। নাচ দেখতে দেখতে যেন নেশা লাগলো দু চোখে। সারা শরীরে ঘুমে জড়িয়ে এলো চোখ। সেই ঘরের বাইরে মেঝেতে শুয়ে পড়লাম আমি। কখন যে ঘুমিয়ে পড়ছি খেয়াল করিনি। ঘুম ভাঙলো প্রভাবিনীর ডাকে। ঘুম থেকে দেখি সকাল হয়ে গেছে, আর মেঝেতে নয় পালঙ্কে শুয়ে আছি আমি। কিন্তু ঋদ্ধিকে দেখতে পেলাম না কোথাও। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম, ঋদ্ধি কোথায়? তিনি হেসে আমার কপালে হাত বুলিয়ে বললেন, বোকা মেয়ে, বাড়ির মতো নিশ্চিত আশ্রয় ছেড়ে কেউ পালায়? তোমার বাবা মা যে ওদিকে চিন্তায় কাঠ হয়ে আছে সে খেয়াল রাখো। আর ঋদ্ধিকে চাই তোমার, এই নাও। বলে তিনি একটা খবরের কাগজে কাটা টুকরো দিলেন আমায়। এটা দেখো। কি বলবো স্যার, কাগজের টুকরোয় লেখা খবর দেখে আমার চক্ষু চড়ক গাছ। ঋদ্ধির ছবি দেওয়া, তার নিচে নামটাও লেখা আছে। ওর আসল নাম পীয়ূষ দত্ত। মেয়ের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের পাচার করে দেওয়াই ওর কাজ। পুলিশ ওকে খুঁজছে, কিন্তু নাম পরিচয় গোপন করে ঘুরে বেড়াচ্ছে এমন যে পুলিশ নাগালেই পাচ্ছে না ওর। আমি ভীষণ অবাক হয়ে গেলাম। প্রবাহিনী বলল, জোর বাঁচান বেঁচে গেলে এই যাত্রায়। আর যেন এসবের ফাঁদে পা না দিও, যাও বাড়ি চলে যাও এখন। প্রবাহিনীকে ধন্যবাদ দিয়ে চলে আসছিলাম আমি, কিন্তু ঘরের বাইরে বেরোতে অবাক হয়ে গেলাম আমি। আগে রাতেই বাড়ির ভেতরটা যেমন ঝাঁ চকচকে দেখছিলাম, সকালে দেখি সেসব কিছুই নেই। বাড়ির বাইরের মতো ভেতরটা পুরনো ভাঙাচোরা দেওয়াল। এরপর ঘটল আসল ঘটনা। আগের রাতে যে প্রকাণ্ড ঘরে নাচিয়েছিল প্রভাইনী, সেই ঘরে পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম ওই ঘরটা আর আগের রাতের মতো নেই। হয়েছে যেন বহুকালের পুরনো এক ঘর। ঘরটায় ঢুকতে মনে হলো চোখ দুটো বুঝি বেরিয়ে আসবে আমার ভয়ে। ঋদ্ধি ঘরের মেঝেতে পড়ে রয়েছে মৃত অবস্থায়। চোখ দুটো যেন বেরিয়ে আসছে তীব্র আতঙ্কে। যন্ত্রণায় গলায় রয়েছে মেহেন্দির ছাপ। বড্ড চেনা চেনা লাগলো এই মেহেন্দির ডিজাইনটা।
তারপর মনে পড়লো সেই সেম ডিজাইনের মেহেন্দি আমি প্রভামিনীর হাতে দেখছি। চিৎকার করে ডাকতে লাগলাম তাকে, কিন্তু কেউ উত্তর দিল না। বিশাল ফাঁকা বাড়িতে আমার গলার স্বর প্রতিফলিত হতে লাগলো। গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আর প্রভামিনীকে পেলাম না। তিনি যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছেন কর্পূরের মতো। হঠাৎ একটা ছবি দেখলাম বাড়ির দেওয়ালে, টাঙানো ফটোগ্রাফের নয়, পেন্টিং। ছবিটা প্রবাহিনীর, কিন্তু ছবির উপর ধুলো মাকড়সার জালের বাসা। কোনো রকমে ধুলো সরিয়ে দিয়ে ছবির নিচে পেন্টারের নাম সই করে ডেটও লিখেছেন। এক সাহেব পেন্টার আঁকা ছবি, নিচে ডেট লেখা আছে 3 ফেব্রুয়ারি 1872। কি বলবো স্যার, মনে পড়ছিল মাথা ঘুরে পড়ে যাব আমি। কোনো রকম নিজেকে সামলে পালিয়ে এলাম আমি। একটু থেমে রমেন বলল, মেয়েটি দরদর করে ঘামছিল, হাতে ধরা ছিল কাগজের টুকরোখানি। আমরা দলবল নিয়ে ছুটলাম রাজবাড়ি। দেখলাম মেয়েটা একটা বর্ণনাও বানিয়ে বলেনি। রাজবাড়ি প্রকাণ্ড জলসাগরে এক কোণে পড়ে রয়েছে ঋদ্ধির দেহ। চোখ দুটো কি ভয়ানকভাবে বেরিয়ে এসেছে প্রচণ্ড কষ্টে, আর গলায় মেহেন্দির ছাপ। অথচ জানো রঙ্গনা, বডিটাকে মর্গে পাঠানোর পর মেহেন্দির ছাপটাও বেমালুম ভেনিশ হয়ে গেল। ওরে বাবারে, সেই ঘটনা মনে পড়লে আজও গায়ে কাটা দেয়। মনে হয় যেন ঘটনাটা চোখের সামনে দেখছি। সুবরেশ ভয়াত্মকণ্ঠে বলে, দাঁড়াও রঙ্গনা, এবার দ্বিতীয় ঘটনাটা বলি। এই ঘটনাটা আরও মারাত্মক। যত শুনেছি ওর প্রতি শ্রদ্ধা যেন বেড়ে যাচ্ছে ক্রমশ। দীর্ঘশ্বাস ফেলে রঙ্গনা বলল, আপনি বলুন দ্বিতীয় ঘটনাটা। এই ঘটনাটা প্রায় 3 বছর আগের। এক সদ্য বিবাহিত মেয়ের, হৈমন্তিকা, তার হাজবেন্ডের সাথে এসেছিল এই নিপ্রীতিগড়ে। তার বর প্রিয়ম তাকে এখানে নিয়ে এসেছিল এই বলে যে সে নাকি এই নিপ্রীতি চৌধুরী বংশধর, তাই রাজবাড়ি যাবে সে সস্ত্রীক। আর রাজবাড়িতে সকলে অপেক্ষা করে আছে নববধূকে বরণ করে নেবে বলে। সে কি কথা, রাজবাড়ির তো কেউ থাকে না। সে তো আমরা জানি রঙ্গনা, যারা এই গায়ে থাকি, কিন্তু বাইরের লোকেরা তো বেশিরভাগ গ্রামের নামটাই জানে না। তো রাজবাড়ি নারী ক্ষেত্র জানবে কোত্থেকে? হৈমন্তী সেই দলে পড়ে। যদিও স্বামীটি অবশ্য রাজবাড়ির সব ইতিহাস জানতেন না, শুধু জানতো নিপৃত করে একটা পোড়া বাড়িয়েছে, যে বাড়ির ধারে কাছে কেউ যায় না বললেই চলে। আর তাই স্ত্রীকে নিয়ে ওখানে ওঠার পরিকল্পনা করে সে। কিন্তু কারণটা কি কোনো অসৎ উদ্দেশ্য? আর রঙ্গনা, শোনোই না পুরোটা। হৈমন্তিকা আর প্রিয়মের গাড়ি থেকে নামতে এক দলবল চাকর-বাকর বেরিয়ে আসে রাজবাড়ির ভেতর থেকে। ওদের লাগেজগুলো নিয়ে যায় ভেতরে, আর বাড়ির অন্দর থেকে বেরিয়ে আসেন কিছু মহিলার বরণডালা সাজিয়ে। নববধূকে বরণ করে ঘরে তোলেন তারা। এরপর দুজনকে পাত পেরে খাওয়ানোর তারা, তারপর শোয়ার ব্যবস্থা হয় তাদের। তখন দুপুরবেলা ক্লান্ত স্বামী স্ত্রী পালঙ্কে শুয়ে ঘুমিয়ে পড়েন। বিকেলে হৈমন্তিকার ঘুম ভাঙে প্রিয়মের ডাকে, হেমন্ত ওঠো, জলসাগরে চলো। জলসাগর কেন? হেমন্ত, আজও রাজবাড়ি প্রতিদিন সন্ধে হলে জলসাগর হয়ে ওঠে জমজমাট, নাচের আসর। বসো তুমি, চলো, দেখবে ভীষণ ভালো লাগবে তোমার। হৈমন্তিকা আর প্রিয়ম চলে গেল জলসাগরে। সত্যিই সে নাচ দেখার মতো ছিল। 1-2 জন নয়, প্রায় 5-6 জন নারী নৃত্য প্রদর্শন করলো আলাদাভাবে। মুগ্ধ হয়ে গেল হৈমন্তিকা। একটু পরে চা এলো, তাতে চুমুক দিয়ে হৈমন্তিকা বলল, আহ কি টেস্টি, এ হলো রাজবাড়ি স্পেশাল, বুঝলে মাই ডিয়ার। উহ, দারুণ জাস্ট। চলতে চলতে অপরূপ নৃত্য প্রদর্শন দেখতে দেখতে কেমন যেন নেশা লাগলো হৈমন্তিকার। ঘুমে জড়িয়ে এলো চোখ। জলসাগরে মেঝেতে ও জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। হৈমন্তিকার জ্ঞান ফিরল যখন ও দেখল একটা চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধা আছে সে। চমকে উঠল, চেঁচাতে লাগলো, প্রিয়ম, প্রিয়ম। হৈমন্তিকা আরও বেশি কয়েকবার ডাকলো প্রিয়মের নাম ধরে, কিন্তু বিশাল জলসাগরে প্রতিধ্বনি হতে লাগলো তার নিজের গলা। কোথাও কাউকে দেখতে পেল না হৈমন্তিকা। ভয়ে এবার কেঁদে ফেলল সে। প্রিয়মের তুমি কোথায় গেলে? একটু পরে হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো প্রিয়ম। আরে ডার্লিং, তুমি কাঁদছো কেন? এইভাবে কেউ কাঁদে? তোমায় কাঁদতে দেখলে আমার কষ্ট হয় না বলো তো? প্রিয়ম, প্লিজ খুলে দাও দড়িগুলো, না জানি কে এসে বেঁধে রেখেছে আমায়। সে কি ডার্লিং, আমি ছাড়া এখানে আর কে আসবে যে তোমায় বেঁধে রাখবে? আমি বেঁধে রেখেছি তোমায় হেমন্ত। তুমি? হকচকিয়ে গেল হৈমন্তিকা। কিন্তু কেন? এরকম বাজে ইয়ার্কি করো না প্লিজ, খুলে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। সব কিছু তোমার ইয়ার্কি বলে মনে হয়, তাই না হেমন্ত? নিমেষে চোখ মুখ বদলে গেল প্রিয়মের। মুখ থেকে হাসি মিলিয়ে রাগি চোখে তাকিয়ে রইল সে হৈমন্তিকার দিকে। আমাদের এই সত্ত্বে বিয়ে হয়েছিল যে তোমার বাড়ি থেকে নগদ 50,000 টাকা দেওয়া হবে পণ হিসাবে, আর একটা 4 চাকা, কিন্তু তোমার ভিখারি বাপ তো 20,000 টাকা দিয়ে খালাস। বললো বাকি 30,000 আর গাড়িটা পরে দিয়ে দিবে। সেই পরপর করে 3 বছর কেটে গেল। বুড়ো কবে দিবে সেসব? মরার পর। যা সারা প্রিয়ম, আমার বাবার সম্পর্কে এত নোংরা কথা মুখে আসে কি করে তোমার? আর এতদিন তোমার বাবা মা আমায় এসব নিয়ে কথা শোনালো, তুমি তো কোনোদিন এসব নিয়ে কোনো কথা তোলোনি। আমি সেজন্য সম্মান করতাম তোমায়, ভাবতাম তুমি বাড়ির আর 5 জনের মতো নও। আর সেই তুমি আছি, মাত্র কটা টাকার জন্য এত নিচে নামতে পারে কেউ?
প্রিয়ম এসে তেড়ে এসে হৈমন্তিকার চুলের মুঠি ধরল। বজ্জাত মেছেলে, মাত্র কটা টাকা? আজ তোর বাবা গাড়িটা না দিলে আমায় বাসে টেনে বাদুরঝোলা হয়ে অফিস যেতে হয়। 30,000 টাকা দিলে বাবা মায়ের ঘরে এসি কিনে দিতে পারতাম একটা। মাত্র কটা টাকা, তাই না? বেশ তো, আমি না হয় বজ্জাত মেছেলি, তুমি তো পুরুষ মানুষ, তা এসব গাড়ি এসি নিজের টাকায় কেনার মুরত নেই বুঝি যে আমার বাবার কাছে ভিক্ষে করতে হয়? আর আজ রাজবাড়িতে নিয়ে এসে এসব শুধু নাটক ছিল, আমার ট্র্যাপে ফেলার প্ল্যান ছিল, তাই না? হ্যাঁ রে, ঠিক ধরছিস তুই। আজ যারা এসে তোকে বরণ করলো, খাতির যত্ন করলো, জলসা করে নাচলো, তারা কেউ রাজবাড়ির লোক নয়, আমার ভাড়া করা লোক। ওরাই চায়ে ঘুমের ওষুধ মিশিয়েছে, যেটা খেয়ে তোর এই দশা। যাই হোক, তোকে আমি মেরে ফেলবো না, শুধু একটাই শর্ত, তোর বাবাকে ফোন করবি এখন। আমি তুই তোর বাবাকে বলবি কালকের মধ্যে যেন এখানে এসে সব টাকা দিয়ে যায়, গাড়ি কেনার টাকাটাও। বলে ফোন করলো প্রিয়ম হৈমন্তিকার বাবা রঘুনাথকে। ফোন রঘুনাথ ধরতে প্রিয়ম বলল, শুনুন বাবা, আপনার মেয়ে এখন জীবন মরণের প্রশ্ন। রঘুনাথ কিছু বলার আগে ফোনটা হৈমন্তিকার কানে ধরল প্রিয়ম। বুড়োকে যা যা বলতে হবে বল এক্ষুনি। না, আমি কিছুতেই বাবাকে টাকা দিতে বলতে পারবো না। এমনিতে নিজের প্রাণ নিঃস্ব করে বিয়ে দিয়ে দিয়েছে, ওদের কাছে টাকা চেয়ে আমার মরে যাওয়া ভালো। তুমি বরং মেরেই ফেলো আমায়। দাঁত কিরমির করতে করতে প্রিয়ম ফোনটা কেটে দিল। বেশ, নিজেই যখন মরতে চাস তাহলে রেডি হ মরার জন্য। রঘুনাথ ফোন করতে লাগলেন বারবার, কিন্তু প্রিয়ম আর সেই ফোন ধরল না। বেজে বেজে কেটে যেতে লাগলো বারবার। আগের থেকে সব ব্যবস্থা ছিল। পাশের ঘরে রাখা কেরোসিনের বোতল নিয়ে এলো প্রিয়ম। তখন ঘরে ঘরময় নুপুরের আওয়াজ শোনা যেতে লাগলো। প্রিয়ম আর হৈমন্তিকা দুজনে ভীষণ অবাক হয়ে গেল, কারণ তারা দুজন ছাড়া রাজবাড়িতে আর কেউ ছিল না। আর প্রিয়মের ভাড়া করা লোকেরা চলে গিয়েছিল হৈমন্তিকা জ্ঞান হারানোর পর। নুপুরের আওয়াজ ক্রমশ তীব্র হতে লাগলো, আর এক সুগন্ধি আতর সুবাসে বাতাস ভারী হয়ে এলো। ঘরের আলোগুলো জ্বলতে নিভতে শুরু করলো হঠাৎ, আর সেই সময় ঘরে প্রবেশ করলো এক অপরূপ সুন্দরী নারী। তার রূপের ছটায় মোহিত হৈমন্তিকাকে জিজ্ঞাসা করলো, কে তুমি? প্রবাহিনী। সেই নারী স্মিত হেসে বলল, প্রিয়ম আগেই মোহিত হয়েছে তার লস্যময় ডুব দিয়ে। এখন তার হাসি দেখে, তার গলা শুনে সে যেন সব ভুলে গেল। তার হাত থেকে কেরোসিনের বোতলটা পড়ে গেল। এক দৃষ্টে চেয়ে রইল সে প্রবাহিনীর দিকে। নিজের অজান্তে বলে উঠল, অপূর্বা। ও বাবু, শুধু দেখেই সব সুধা পান করে নেবেন নাকি? আমি এই রাজবাড়ির বাইজি, নাচ দেখাবো আবার মেটাবো। হাজার হোক রাজবাড়ির অতিথি বলে কথা, আপনাকে খুশি করা তো আমার কর্তব্য। প্রিয়ম প্রলুব্ধ দৃষ্টিতে দেখছিল তাকে, ঠিক যেন প্রিয় খাদ্যবস্তু। তাকে লালায়িত দৃষ্টির আকায় তাকায় মানুষ। মন্ত্রমুগ্ধ প্রিয়ম বলল, কত টাকা চাই? প্রবাহিনী লাজু হেসে বলল, যে আপনি যা খুশি দিবেন তাই মাথা পেতে নেব। প্রিয়ম এগোতে লাগলো প্রবাহিনীর দিকে, আর সেই মুহূর্তে হঠাৎ বাঁধনে দড়ি হালকা হয়ে গেল নিজের থেকে। হৈমন্তিকা চেয়ার মুক্ত করলো নিজেকে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর প্রিয়মার প্রবাহিনীকে ফলো করতে লাগলো দূরত্ব বজায় রেখে। ও দেখলো প্রবাহিনী হাসি মুখে দৌড়াচ্ছে, আর তার পিছন পিছন উন্মুক্তের মতো ছুটে চলছে প্রিয়ম, আর চেঁচিয়ে বলছে, দাঁড়াও প্রবাহিনী, যেও না তুমি। প্রবাহিনী দৌড়াতে দৌড়াতে ছাদে চলে গেল। পিছন পিছন গেল প্রিয়মও, আর ওদের ফলো করতে এলো হৈমন্তিকা। এরপর সেই ভয়াবহ দৃশ্য দেখলো হৈমন্তিকা, যেটা আজও ভুলতে পারেনি। প্রতি মুহূর্তে তাড়া করে বেড়ায় ওকে এই বিভৎস দৃশ্যটা কি? হ্যাঁ রঙ্গনা, বাকিটা শোনো। হৈমন্তিকা দেখলো প্রবাহিনী তারপর ছাদের একটা ভাঙা রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো, আর প্রিয়মের দিকে তাকিয়ে এক লাজুক হাসি। প্রিয়ম যেই প্রবাহিনী বলে চেঁচিয়ে উঠে ঝাঁপিয়ে পড়ল তার উপর, অমনি প্রবাহিনী অদৃশ্য হয়ে গেল, ঠিক কর্পূর যেভাবে হাওয়ায় মিলিয়ে যায়। আর সাথে সাথে রেলিং ভেঙে ছাদ থেকে নিচে পড়ে গেল প্রিয়ম। এই দৃশ্য দিকে হৈমন্তিকা আর দাঁড়িয়ে থাকতে পারল না, জ্ঞান হারিয়ে ছাদেই মেঝেতে পড়ে এলো। পরদিন সকালে জ্ঞান ফিরল হৈমন্তিকার রঘুনাথবাবুর ডাকে। তিনি আর হৈমন্তিকার মা অনুরাধা দেবী পুলিশ নিয়ে এসেছিলেন। হৈমন্তিকার জ্ঞান ফেরার পর সবটা বলেছিল। হৈমন্তিকাকে যে জায়গায় দেখিয়েছিল পুলিশ, দেখা গেল ছাদের সেই জায়গা থেকে প্রিয়ম পড়ে গেছে নিচে। রাজবাড়ির উঠোনে পড়ে আছে প্রিয়মের রক্তাক্ত শরীরটা, আর তার গলাতেও সেই একই ডিজাইনের মেহেন্দির ছাপ, আর একই রকমের সেম কেস। মর্গে বডি পাঠানোর পর সেই মেহেন্দির ছাপ বেমালুম ভেলিস। আসলে প্রবাহিনী নিজের জীবন বঞ্চনা, অপমান, অসম্মান, অত্যাচার ছাড়া আর কিছুই পায়নি, শুধু নারী হওয়ার কারণে। আর সেই কারণে হয়তো। একদম ঠিক বলছো রঙ্গনা। দীর্ঘশ্বাস ফেলে রমেন বলল, সেই কারণে অন্য মেয়েদের অসম্মানিত হতে দেখলে, বিপদে পড়তে দেখলে এতটাই রেগে যায় যে কালপিটকে শেষ করে দেয় একদম। আজ সকালে আমাদের সাথেও যেও ওই বাড়িতে, দেখো 4টা লাশ পড়ে আছে, সবার গলায় সেই সেম ডিজাইনের মেহেন্দির ছাপ। রমেনের কথাটা পুরোপুরি ফলে গেল। পরদিন সকালে রাজবাড়ির উঠোনে
পড়ে থাকতে দেখা গেল সেই 4টি ছেলের লাশ, যারা আগের সন্ধ্যায় ধাওয়া করছিল রঙ্গনাকে, আর প্রত্যেকের গলায় মেহেন্দির ছাপ। এই সেম ডিজাইনের মেহেন্দি রঙ্গনা আগের রাতে দেখেছিল প্রবাহিনী হাতে। চিন্তা করো না রঙ্গনা, ওই বডিগুলো মর্গে নিয়ে যাওয়ার পথে এই ছাপগুলো ভেনিশ হয়ে যাবে। রঙ্গনা একাই গোটা রাজবাড়ি ঘুরে দেখছিল। আগের রাতে রাজবাড়ির অন্ধটা কি সুন্দর ঝকঝকে তকতকে নতুন মতো পরিপাটি ছিল, অথচ আর সেসবের কিছুই নেই। আর 5টা পুরনো বাড়ির মতোই দেখাচ্ছে সব কিছু। আর জলসাগরের বাইরে দেওয়ালে সেই বড় পেন্টারটাও ও দেখলো। সেই পেন্টিংয়ের কথা শুনেছিল রমণের কাছে। ধুলো মাকড়সার জাল ছাড়িয়ে সেই ছবিটার উপর থেকে যতটা সম্ভব, তারপর ছবিটার উপর হাত বোলাতে বোলাতে বলল, দিদি, তোমার ঋণ জীবনে শোধ করতে পারবো না আমি কখনো। শুধু এইটুকু প্রার্থনা করি, আজ তুমি যেখানেই আছো সুখে থাকো, শান্তিতে থাকো। নিজের অজান্তে রঙ্গনার চোখ জল এসে গেল। দুফোঁটা জল গড়িয়ে পড়ল পেন্টিংয়ের উপর। ছবিটা রঙ্গনা আবার দেওয়ালে টাঙিয়ে ঢুকলো জলসাগরের ভেতরে। ঘরের ভেতরে বেশ কয়েকটা তাক ছিল, সব তাক প্রায় ফাঁকা ছিল। কেবল একটা তাকে একটা বড় কাঠের বাক্স দেখতে পেল। বাক্সটা খুলতে দেখলো তাতে রকমারি গয়না রাখা আছে। আগের রাতে প্রবাহিনীকে এই গয়নাগুলো পরে থাকতে দেখেছিল রঙ্গনা। এছাড়া রয়েছে নাশের পোশাকও, যেটা প্রবাহিনীর পরনে দেখেছে সে। পোশাকটা খুব সাবধানে বাক্স থেকে বের করলো সে। পোশাকটা বহু বছরের পুরনো দেখেই বোঝা যাচ্ছে। জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, রঙও চটে গেছে। অথচ আগের রাতে প্রবাহিনী যখন পড়ছিল একদম নতুনের মতো দেখাচ্ছিল। পোশাকের ভাঁজ করে যেখানে ছিল সেখানেই আবার রেখে দিল রঙ্গনা। বাক্সে ছিল পায়ের বাঁধা ঘুঙুরটাও। ঘুঙুর দুটোকে বুকে জড়িয়ে হু হু করে কেঁদে উঠল রঙ্গনা। দিদি, এ সমাজ বড়ই বিচিত্র গো, তাই তোমার মতো মানুষকে নষ্ট মেয়ে মানুষ কুলটা পতিতা বলে। চোখ মুছে রঙ্গনা বলো, সে সে তারা কি বলবে, সেটা তাদের চয়েস দিদি, কিন্তু আমার কাছে তুমি বাইজি অতৃপ্ত আত্মা নয়, দেবী হয়ে থাকবে আজীবন। রঙ্গনা যখন রাজবাড়ির গেটের দিকে এগোচ্ছিল তখন মৃদু চেনা কণ্ঠস্বরে ডাক শুনল সে, রঙ্গনা। রঙ্গনা চমকে ফিরে তাকালো, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না সে। হঠাৎ তার চোখ গেল রাজবাড়ির ছাদের দিকে। রঙ্গনা তাকিয়ে দেখে প্রবাহিনী দাঁড়িয়ে আছে ছাদের রেলিংয়ের হাত রেখে, আর হাসছে রঙ্গনার দিকে তাকিয়ে। মৃদু দক্ষিণে হাওয়া তার খোলা চুল উঠছে। সমাপ্ত। এক বাইজির কাহিনী। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।